প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আরেকটি লগি বৈঠা আন্দোলনের মুখোমুখি বাংলাদেশ আসছে 111 সরকার। এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। আপনাদের নিশ্চয়ই 2006 সালে আওয়ামী লীগের লগি বৈঠা আন্দোলনের কথা মনে আছে। লগি বৈঠা আন্দোলন বা লগি বৈঠা র্যালি হলো 2006 সালের 28 অক্টোবর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সভানেত্রী কর্তৃক আহ্বায়িত একটি রাজনৈতিক সমাবেশ, যা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের গৃহীত কিছু অভিযুক্ত সিদ্ধান্তের কারণে সংগঠিত হয়। এই লগি বৈঠা আন্দোলনটি ছিল 2006-08 সময়কালে বাংলাদেশের রাজনৈতিক সংকটের একটি অংশ। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ইতিমধ্যেই যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়বার আহ্বান জানিয়েছেন এক বক্তব্যে গতকালকে। কাজেই শুরু হয়ে গেছে। আপনি দেখছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ঘটা শুরু হয়ে গেছে। গতকালকে ফরিদপুরের ভাঙ্গায় দেখলেন কি ঘটলো, কিংবা আজকে নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের মিছিলে বিএনপির বাধা, বিএনপি কর্মীদেরকে গণধোলায় দিয়েছে আওয়ামী লীগ। এবং আজকে রাজধানী ঢাকার শ্যামলীতে আওয়ামী লীগের মিছিল, সেই মিছিলে বিএনপি বাধা দিতে গেলে তাদেরকে ধাওয়া দিয়েছে, বিএনপির কর্মীরা পালিয়ে গেছে। এমনকি পুলিশের কাছ থেকে, পুলিশ মিছিল থেকে শ্যামলীতে অ্যারেস্ট করতে গেলে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেবার মতো ঘটনা ঘটছে। এই ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো এক হয়ে যাবে খুব শীঘ্রই সেটি। এবং আজকে বাগেরহাটে, রাজধানীর বাইরেও বিভিন্ন জায়গায় এমনটা হয়েছে। নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে বাগেরহাটে মিছিল সমাবেশ হয়েছে। গতকালকে তো ভাঙ্গা দেখেছেন, এমনটা বিভিন্ন জায়গায় হচ্ছে। অর্থাৎ একটা লগি বইটা আসছে, কারণ আওয়ামী লীগ নেতা কর্মী যারা বাংলাদেশে আছে বলতে বাংলাদেশে 99% আওয়ামী লীগ নেতা কর্মী বাংলাদেশে আছে। কিছু চিহ্নিত দেশের বাইরে চলে গেছে, তাদের কথা আলাদা। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাঁচতে হলে যুদ্ধ করতে হবে, এটি ইতিমধ্যেই তারা বুঝে গেছে। এবং যুদ্ধ, খণ্ড খণ্ড যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং দিন যত যাবে এটি আরো তীব্র থেকে তীব্রতর হবে, সেই আলামত চারপাশে স্পষ্ট। এই আলামত থেকে সরকারের ভেতরেও কিন্তু যদিও আপনি দেখেন যে সরকার তো চলছে, সরকার তো নড়চড় করছে না, সরকার চলছে, কিন্তু ভেতরে একটা ভয়ও কাজ করছে। আমরা যে ভাবি যে সরকারকে ভয় পায় না, প্রবল প্রতাপশালীও বানের জলের মতো ভেসে যায়, অথচ ইউনূস সরকার বা ইউনূস সরকারের পরিষদে যারা আছে তারা কি ভয় পায় না? অবশ্যই ভয় পায়। তারা এটি অন্ততপক্ষে বোঝে যে এই পরিস্থিতিটা যদি চেঞ্জ হয় তাহলে কি হবে। শুধু সরকার না, সরকারের সহযোগী যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে আছে তারাও কিন্তু ভয় পায়। গতকালকের একটা ফেসবুক স্ট্যাটাস এই সরকারের 29 জন রাজনৈতিক দলের একটি নেতা ফেসবুক স্ট্যাটাস আমার চোখে পড়লো, যার কারণে আমি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। যে ভিপি নূরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সমালোচনা আমিও করেছি, সামনেও করব, কিন্তু তাকে দায়িত্ব থেকে সরিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে আমি নই। এর কারণ হলো, নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারবে না, বরং বিভাজন বাড়বে। সেই সুযোগে বাংলাদেশে আরেকটি 1-11 নেমে আসবে। সেক্ষেত্রে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে অংশ নেওয়ার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের গ্রেপ্তার করা হবে। গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে 1-11 সম্ভাবনা বাড়ছে। আমার কাছে মনে হচ্ছে বিদেশি একটা এজেন্সি গণ অভ্যুত্থানের শক্তিগুলোর সম্পর্ক বিনষ্ট করতে কাজ করছে।
হয়তো দলগুলো তা বুঝতে পারছে না। দেশ ও জনগণকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার বিকল্প নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হলে পুরো বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে। ইউনূস গত 14 মাসে পুরোপুরি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। এটি প্রথমত, ডক্টর ইউনূস আসলে বাংলাদেশে একটা বিভাজন তৈরি করেছেন। তিনি ক্ষমতা নিয়েছেন, নিয়ে তিনি যদি সবাইকে নিয়ে একসাথে কাজ করতেন, একসাথে কাজ করে নির্বাচনের পথে এগিয়ে যেতেন, তাহলে আজকে এই যে লগি বৈঠার প্রশ্ন আসছে কিংবা 111 সরকারের প্রশ্ন আসছে, এগুলো আসতো না। গর্তটা তো তিনি নিজেই খুঁজেছেন। গর্ত খোঁড়ার পরে আজকে এই প্রশ্নগুলো আসছে। কারণটা হচ্ছে যে দেখুন, আওয়ামী লীগকে আপনি বাদ দিয়েছেন, কার্যক্রম বন্ধ করেছেন। এটি একটা আপনাদের ভুল সিদ্ধান্ত। এটি আপনাদের এই 111 আসবার জন্য একটা বড় গর্ত। কারণ আওয়ামী লীগকে কেন বাদ দেবেন? আওয়ামী লীগের দুর্বৃত্ত থাকলে তাদেরকে ধরুন, তাদেরকে অ্যারেস্ট করুন। অতীতের আমরা এই বিশেষ ধরনের সরকার 111 সরকার দেখেছি, কিংবা আমাদের সংবিধানের 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। কোথাও কি কোনো রাজনৈতিক দলকে তারা বাদ দিয়েছে? বাদ দেয়নি। দুর্বৃত্তদের অ্যারেস্ট করেছে। আওয়ামী লীগের দুর্বৃত্তদের অ্যারেস্ট করুন, বিএনপির দুর্বৃত্তদের অ্যারেস্ট করুন। এই যে নতুন উদাহরণ তো তৈরি হলো সামনে, নেপাল। নেপালের সুশীলা কার্কি সরকার কোন রাজনৈতিক দলকে কি বাদ দেবার কথা বলেছে? বলেনি। এখন নেপাল ভুল করবে না। 6 মাসের একটা সময় নিয়েছে, 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবে। কিন্তু ডক্টর ইউনূস সরকারের নির্বাচন নিয়ে দোদুল্যমানতা আছে এবং চারিদিকে গণ অসন্তোষ বাড়ছে এবং সরকার বিদায় নিতে বাধ্য হবে, সংকটে পড়বে এবং একটা 111 সরকার আসবে। এবং রাশেদ খান যেটি বলেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে অংশ হওয়ার জন্য সংবিধান লঙ্ঘন করে, এবং এই যে সরকারটা চলছে প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করছে, অ্যারেস্ট হবে। অ্যারেস্ট হয়ে বিচারের মুখোমুখি হবে। ডক্টর ইউনূস নিজেই নিজের গর্ত খুঁড়ে সেদিকেই যাচ্ছে। ডক্টর ইউনূস অ্যারেস্ট হতেন না, কিংবা ইউনূস পরিষদের কেউই অ্যারেস্ট হতেন না যদি আওয়ামী লীগকে, এই দলকে, সেই দলকে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ, আওয়ামী লীগকে নিষিদ্ধ, 14 দলকে নিষিদ্ধ, এগুলো কি? দল কি দোষ করেছে? এই কথাগুলো বারবার বলছে, আবারও রিপিট করছে। আজকে ভয় ভীতি তৈরি হচ্ছে বলেই এই গণ অভ্যুত্থানের অংশীজন, এই সরকারের অংশীজন রাশেদ খানরা আশঙ্কা প্রকাশ করছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। এই স্ট্যাটাসগুলো কেন আসছে? সেই আলামতগুলো সুস্পষ্ট। 111 আসছে এই জন্য, যার দরুন আজকে স্ট্যাটাস বের হচ্ছে। এখন দেখার বিষয় যে সেটি কবে হয়। ইতিমধ্যে গুছিয়ে উঠছে, ইতিমধ্যে সংগঠিত হচ্ছে চারদিকে। যে কোনো সময় একটা গণ অভ্যুত্থান ঘটবে, আবার একটা পাল্টা গণ অভ্যুত্থান ঘটে ইউনূস সরকারের পতন হবে। ইউনূস সরকার নির্বাচন করে যেতে পারবে না। আগে শতবার বলেছি, আরো শতবার বলবো, পারবে না। 111 সরকার আসবে এবং ইউনূস সরকারের পরিষদের লোকজন অ্যারেস্ট হবে। সেদিকেই যাচ্ছে। কিন্তু এখনো সময় আছে ইউনূস সরকারের সংশোধন হবার। এই যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়ে তাদেরকে রাজনীতি করতে দেন। আমি আজকেও একটা ভিডিওতে হয়তো বলেছি, রাজনীতি করতে দেন এবং যারা দুর্বৃত্ত আছে তাদেরকে ধরুন, যারা চিহ্নিত তাদেরকে ধরুন, বিএনপির চিহ্নিত ধরুন। বিএনপি নেতাকে দেখলে আপনি স্যার বলে উঠে যাচ্ছেন, কোলাকুলি করছেন। এই যে গত পরশু একটা ঘটনা ঘটেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, বিএনপির একজন নেতা, যিনি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন, সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, ইউনূস সরকারের বদৌলতে তিনি খালাস পেয়েছেন। তিনি তার মন্ত্রণালয়ে গেছেন, তাকে দেখে স্যার বলে সালাম দিয়ে উঠে পড়ছেন। এগুলো করলে পার পাবেন না। ধেয়ে আসছে লগি বৈঠা, ধেয়ে আসছে 111। প্রস্তুত থাকতে হবে। বলছি যে এখনো সংশোধনের সময় আছে। এখনো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আবার নতুন করে শুরু করুন। হয়তো আরো 3 মাস 6 মাস সময় দেবে তাহলে সবাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।